নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি তোমাদের প্রিয় চ্যানেল স্টক ট্রাভেলার। বন্ধুরা, আজকের ভিডিওটা খুবই একটা ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে। কারণ হচ্ছে এই ভিডিওটা এই জন্যই বানানো, কারণ দেখো ইলেকট্রিক ভেহিকেল নিয়ে সকলেই কথা বলে, ঠিক আছে। ইলেকট্রিক ভেহিকেল যেমন হচ্ছে টাটা মোটরস, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, এক্সাইড ব্যাটারি, তারপরে হচ্ছে আমারাজা ব্যাটারি, এগুলো নিয়ে সবাই কথা বলে, মাদারসন সুমি। এই কোম্পানিগুলো ছাড়া তো ইলেকট্রিক ভেহিকেলের যে সেক্টর সেটা তো চলবে না। কিন্তু এই ইলেকট্রিক ভেহিকেল চালাতে গেলে যে সেক্টরটাকে ডেভেলপমেন্ট করতে হবে, সেই সেক্টরটা যদি ডেভেলপমেন্ট না হয় না, তাহলে কিন্তু এই মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা বা টাটা মোটরস যে গাড়িগুলো রাস্তা দিয়ে চলছে, সেই গাড়িগুলো কদিন পরে কিন্তু আর দেখতে পাওয়া যাবে না। রিসেন্টলি একটা পেপারে আর্টিকেল বেরিয়েছিল, সেটা হচ্ছে এখানে লেখা আছে যে যে সকল ইন্ডিয়ানরা মানে ইলেকট্রিক ভেহিকেল পারচেস করে তারা চালাচ্ছে, তারা কিন্তু আবার পেট্রোল এবং ডিজেলের গাড়িতে শিফট করতে চাইছে। তার কারণটা কি? কারণ হচ্ছে তার ইনফ্রাস্ট্রাকচার মানে যে চার্জিং স্টেশন, এই চার্জিং স্টেশন এবং ইনফ্রাস্ট্রাকচারের প্রবলেমের জন্য বা তার মেনটেন্যান্সের প্রবলেমের জন্য কিন্তু তারা সকলে আবার ডিজেল কিংবা পেট্রোলের যে গাড়িগুলো তারা আগে চালাতো, তারা সেই জায়গায় শিফট করতে চাইছে। তারা ফিরতে চাইলে যে ফিরে আসতে পারবে এরকম ব্যাপারটা নয়, কারণ আগামী দিনে পেট্রোল ডিজেলের গাড়ির সংখ্যা আস্তে আস্তে কমবে এবং ভারত সরকারের যে অ্যাগ্রেসিভ মনোভাব আছে যে পেট্রোল এবং ডিজেলে মানে যে ফসিল ফুয়েলসে যে গাড়িগুলো চলে সেগুলো কিন্তু আস্তে 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 কিন্তু কমিয়ে ফেলবে। এই জায়গায় তার সাবস্টিটিউট ইলেকট্রিক ভেহিকেল মানে হচ্ছে ব্যাটারি চালিত গাড়ি কিন্তু মার্কেটে চলবে। ব্যাটারি চালিত গাড়ি মার্কেটে চালাতে গেলে তার তো ইনফ্রাস্ট্রাকচারটাকে স্ট্রং করতে হবে, নাহলে তো মানে সকলে যারা গাড়ি চালায় তাদেরও অসুবিধা, প্লাস হচ্ছে দৈনন্দিন জীবনেও একটা প্রবলেম তৈরি হবে। কারণ হচ্ছে পেট্রোল বা ডিজেল যে কোনো জায়গায় আমরা গেলে কিন্তু পেয়ে যাই, যে কোনো গ্রামে গঞ্জে হোক, বা ধরো আমি 1000 কিলোমিটার দূরে গাড়ি চালিয়ে যাব বা 500-600 কিলোমিটার দূরে গাড়ি চালিয়ে যাব, সে রাস্তার দুধারে বা হাইওয়ের দুধারে কিন্তু পেট্রোল পাম্প অ্যাভেলেবেল থাকে। মানে মোটামুটি 3-4-5 কিলোমিটার ছাড়া ছাড়াই কিন্তু পেট্রোল পাম্প অ্যাভেলেবেল থাকে। সেই তুলনায় কিন্তু ইলেকট্রিক ভেহিকেলের যে চার্জিং স্টেশন, সেই ইনফ্রাস্ট্রাকচার কিন্তু এখনো পর্যন্ত সেইভাবে কিন্তু ডেভেলপমেন্ট হয়নি। সেক্টরটা ইলেকট্রিক ভেহিকেল চার্জিং স্টেশন, ঠিক আছে, এটা কিন্তু ওতপ্রোতভাবে কিন্তু ইলেকট্রিক ভেহিকেল যে সেক্টর আছে তার সাথে কিন্তু জড়িত। কিন্তু এই যে সেক্টরে কাজ করে যে কোম্পানিগুলো, সেই কোম্পানিগুলো কিন্তু ইলেকট্রিক ভেহিকেল তৈরি করে না, বাট ইলেকট্রিক ভেহিকেল চালাতে গেলে যেটা দরকার সেটা তারা কিন্তু সাপ্লাই দিয়ে থাকে, সেটা হচ্ছে চার্জিং স্টেশন ইনফ্রাস্ট্রাকচার। তো এই চার্জিং স্টেশন ইনফ্রাস্ট্রাকচার না হলে কিন্তু বন্ধুরা অদূর ভবিষ্যতে সকলের জন্যই অসুবিধা, এবং গভর্নমেন্ট এই জায়গায় অ্যাগ্রেসিভভাবে ফোকাসও দিচ্ছে, এবং আগামী দিনে এই যে সেক্টরটা আছে ভীষণভাবে কিন্তু একটা ইনভেস্টমেন্ট আসতে চলেছে, এবং বড় বড় কোম্পানিগুলো কিন্তু এই জায়গায় মনোযোগ দিয়েছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ক্ষেত্রে। ইলেকট্রিক ভেহিকেল চার্জিং স্টেশন মেনলি 3টে কোম্পানি নিয়ে কথা বলবো, যে 3টে কোম্পানি মানে একদম বলতে পারো হিডেন জেম স্টক, মানে লুকানো একটা রত্নর মতো একটা স্টক। হয়তো স্টকগুলোর নাম জানে, আবার অনেকে জানে না। কারণ আমরা যখনই চারিদিকে ইলেকট্রিক ভেহিকেলের কথা আমরা শুনি, তখন এই টাটা মোটরস, তারপরে হচ্ছে মাহিন্দ্রা মাহিন্দ্রা, এক্সাইড ব্যাটারি, আমারাজা ব্যাটারি, এইসবের কথাই শুনি। কিন্তু আমাদের নজরের আড়ালে চলে যায় এই ইলেকট্রিক ভেহিকেল চার্জিং ইনফ্রাস্ট্রাকচারের যে কোম্পানিগুলো আছে, যেগুলো তৈরি করে ইনফ্রাস্ট্রাকচারটা, সেই কোম্পানিগুলো। এই কোম্পানিগুলো নিয়ে আজকে আমি আলোচনা করবো। যে 3টে স্টক নিয়ে আমি আলোচনা করবো, সেই 3টে স্টক কিন্তু কোনো রকম ভাবে বাই বা সেলের কোনো রেকমেন্ডেশন নয়, জাস্ট একটা স্টক মার্কেটের এডুকেশন পারপাস বা ইনফরমেটিভ পারপাসে আমি তোমাদেরকে এই 3টে স্টকের নাম আমি বলবো। এর মধ্যে একটা স্টক তো এমন রিটার্ন দিয়েছে লাস্ট 5 বছরে, তার যে ইনভেস্টার তাদের টাকা প্রায় 90 গুণ বাড়িয়ে দিয়েছে। মানে 1 লক্ষ টাকাকে 90 লক্ষ টাকা কিন্তু করে দিয়েছে এই স্টকটা। এবং আর একটা স্টক আছে যে স্টকটা লাস্ট কিছুদিন আগে মানে 3-4 মাস আগে আইপিওর মাধ্যমে শেয়ার মার্কেটে লিস্টেড হয়েছে, এবং এই 3-4 মাসেই সে প্রায় 100%-এর কাছাকাছি কিন্তু মানে টাকা প্রায় ডবল করে দিয়েছে তার ইনভেস্টারদের। তোমাদের নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে স্টকগুলোর নাম, অবশ্যই আমি বলবো। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলেই তোমরা বুঝতে পারবে। আর ভিডিওটা শুরু করার আগে একটাই কথা বলবো বন্ধুরা, যারা আমার চ্যানেলে একদম নতুন, এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, পাশের বেল আইকনটা প্রেস করে দাও। এরকম শেয়ার মার্কেটের ইন্টারেস্টিং যে স্টকগুলো আছে, ঠিক আছে, সেই স্টক রিলেটেড ইনফরমেশন তোমাদের কাছে ভিডিওর মাধ্যমে তাহলে পৌঁছে যাবে। বন্ধুরা, প্রথমে যে কোম্পানিটি নিয়ে আলোচনা করবো, সেই কোম্পানিটি হচ্ছে তার ইনভেস্টরদের 1 লক্ষ টাকাকে লাস্ট 5 বছরে প্রায় 90 লক্ষ টাকা কিন্তু করে দিয়েছে, মানে হিউজ মাল্টি ব্যাগার রিটার্ন দিয়েছে। এবং পর্যন্ত আমার মনে হয় এই কোম্পানিটি আগামী দিনে মাল্টি ব্যাগার রিটার্ন দিতে পারবে বলে আমার বিশ্বাস। কারণ হচ্ছে এর হাতে যা অর্ডার আছে বা এই যে সেক্টরটা নিয়ে কাজ করছে, সেই সেক্টরটা কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ, ঠিক আছে। এ শুধু যে
ইলেকট্রিক ভেহিকেলের চার্জিং স্টেশনে যে ইনফ্রাস্ট্রাকচার সেটাই যে বানায় তা নয়, সোলার সেক্টরের সাথে যুক্ত, ব্যাটারিও বানায়, ঠিক আছে, মানে যে সোলার যে প্লেট সেই কাজও করে থাকে সোলার সেক্টর। কোম্পানিটি একটা খুবই ছোট্ট একটা কোম্পানি, মার্কেট ক্যাপিটালও খুবই সামান্য, মাত্র 2808 কোটি টাকার মার্কেট ক্যাপিটাল আলা কোম্পানি, মানে স্মল ক্যাপ কোম্পানি। প্রাইস হচ্ছে মাত্র 126 টাকা বন্ধুরা। কারেন্ট পি বন্ধুরা মারাত্মক ওভার ভ্যালুড হয়ে আছে স্টকের প্রাইস, কারণ এই স্টকটা এমনই, যখন চলে তো খুব চলে, যখন কারেকশন আসে তো খুব কারেকশন আসে, কারণ হচ্ছে ছোট স্মল ক্যাপালা কোম্পানি, তো ভোলাটিলিটি এই স্টকটাতে খুব দেখতে পাওয়া যায়। যখন স্টক ডাউন ট্রেন্ড থাকে তখন সেই ব্যথা নেওয়ার ক্ষমতা যাদের মধ্যে থাকে তারা এরকম হিউজ মাল্টিব্যাগার রিটার্ন পেতে পারে। তো বন্ধুরা স্টকটার পি চলছে 233, মানে কতটা ওভার ভ্যালু সেটা স্টকের পি দেখে বুঝতে পারছো। এবং স্টকের আরোই আছে 10.8%, আমাদের সামান্য ধার দেনা, 80 কোটি টাকার মতো ধার দেনা আছে। কোম্পানিটির নাম হচ্ছে সার্ভোটেক পাওয়ার সিস্টেম লিমিটেড। এই সার্ভোটেক পাওয়ার সিস্টেম লিমিটেড কিন্তু তার ইনভেস্টরদের টাকা লাস্ট 5 বছরে হিউজ ভাবে মাল্টিব্যাগার রিটার্ন দিয়েছে। ফিনান্সিয়াল রিপোর্ট সেখানেও গ্রোথ আছে। মার্চ কোয়ার্টারে কোম্পানি সেল হয়েছিল 120.79 করোড়, আর জুন কোয়ার্টারে একটু সেল কমে গিয়েছিল 97.51 করোড়, ঠিক আছে। প্রফিট সেই জায়গায় বন্ধুরা দেখতে গেলে কিন্তু একটু অবাক করা প্রফিট, ঠিক আছে। প্রফিট হয়েছে মার্চ কোয়ার্টারে 3.20 করোড়, আর জুন কোয়ার্টারে প্রফিট বেড়ে দাঁড়ায় কিন্তু 4.74 করোড়, মানে হচ্ছে সেল কমে গেছে কিন্তু প্রফিট কিন্তু বাড়িয়েছে বন্ধুরা, ঠিক আছে। আচ্ছা, সারা বছরের যদি আমি হিসাব দেখি, 2023 সালে কোম্পানি সেল হয়েছিল 249 কোটি টাকা, 2024 সালে সারা বছরে সেল করেছিল 306 কোটি টাকা। প্রফিট 2023 সালে 11 কোটি টাকা, 2024 সালে 11 কোটি টাকা প্রফিট ছিল। রিজার্ভ কোম্পানির 2023 সালে রিজার্ভ ছিল 59 করোড়, আর 2024 সালে বেড়ে হয় সেটা 107 কোটি টাকা। অ্যাসেট কোম্পানির 2023 সালে ছিল 153 কোটি টাকা, আর 2024 সালে সেটা বেড়ে দাঁড়ায় 258 কোটি টাকা। ক্যাশ ফ্লো কোম্পানির কাছে 7 কোটি টাকা ছিল 2023 সালে, আর 2024 সালে সেটা বেড়ে দাঁড়ায় 45 কোটি টাকা। মানে সেল, প্রফিট, রিজার্ভ, অ্যাসেট, ক্যাশ ফ্লো এভরিথিং কিন্তু পজিটিভ দিকে আছে, ঠিক আছে। তো এই জন্য আমি বলছিলাম যে কোম্পানিটা কিন্তু রেজাল্টটাও, যে প্রফিট রেশিও বা তার যে রেভিনিউ রেশিও, সেটাও কিন্তু খুবই ভালো, খারাপ নয়। আর স্মল ক্যাপালা কোম্পানি, তো এই স্টকটা কিন্তু খুবই ভোলাটিলিটি থাকবে, এবং যখন স্টক ক্র্যাশ করবে বা কারেকশন হবে 30 থেকে 35% মতো ক্র্যাশ কিন্তু হলেও হতে পারে, ঠিক আছে, কারণ স্টকের পি অনেকটাই ওভার ভ্যালুড হয়ে আছে। তো এখন তো আমার মনে হয় না যে স্টকে ইনভেস্টমেন্ট করার মতো কোনো জায়গা আছে, ঠিক আছে। লং টার্ম চিন্তা ভাবনার দিকে যদি আমি করি, তো আমার মনে হয় একটু কারেকশন হলে দেন ইনভেস্টমেন্টের জন্য ভাবা যেতে পারে। একটা এটা চমৎকার ব্যাপার, সেটা হচ্ছে প্রোমোটার স্টেক। মার্চ মাসে প্রোমোটার স্টেক ছিল 61.35%, সেটা জুন মাসে কিন্তু প্রোমোটাররা তাদের স্টেক বিক্রি করেছে 59.70%, মানে কমেছে। সেই জায়গায় ফরেন ইনভেস্টাররা মানে এফআইআইরা মার্চ কোয়ার্টারে 2.45% ছিল তাদের স্টেক, সেই জায়গায় জুন কোয়ার্টারে তারা স্টেক বাড়িয়ে 5.53%, মানে এফআইআইরা কিন্তু তাদের স্টেক কিন্তু বিক্রি করেনি, উল্টে কিন্তু তারা পারচেস করেছে, ঠিক আছে। আর এফআইআইরা কিন্তু উল্টো পাল্টা কোনো স্টকে কিন্তু ইনভেস্টমেন্ট করে না বন্ধুরা, এই কথা কিন্তু বারবার আমি বলি। পাবলিকের কাছে আছে 34.77% স্টেক। আমি চলে আসবো আমার পছন্দের 2 নম্বর স্টক। এই স্টকটা খুব বেশি দিন হয়নি মার্কেটে লিস্টেড হয়েছে, ফেব্রুয়ারি মাসের শেষের দিকে আইপিও হয়ে মার্চে ফার্স্ট উইকে কিন্তু লিস্টেড হয়েছে, আর এটা চলছে এই আগস্ট মাস, ঠিক আছে। তো জাস্ট 2-3 মাস আগেকার একটা লিস্টেড হওয়া কোম্পানি, অলরেডি মাল্টিব্যাগার রিটার্ন দিয়েছে তার ইনভেস্টারদের, ভালো লিস্টিং গেনও দিয়েছিল। সময় অ্যালটমেন্ট পেয়েছিল এই কোম্পানিটির শেয়ারের, তারা কিন্তু টাকা ডবল করে ফেলেছে বন্ধুরা, মানে মাল্টিব্যাগার রিটার্ন, মানে 3-4 মাসে পয়সা ডবল হয়ে গেছে, ঠিক আছে। এই কোম্পানিটাও একটা স্মল ক্যাপ কোম্পানি, মার্কেট ক্যাপিটাল মাত্র 5360 কোটি টাকা, কারেন্ট প্রাইস চলছে 444 টাকা, কারেন্ট পি হচ্ছে 80। সার্ভোটেক পাওয়ারের থেকে তো একটু কম পি, বাট এটাও কিন্তু ওভার ভ্যালুড হয়ে আছে, ঠিক আছে। তো এখানেও ইনভেস্টমেন্ট করার আগে একটু ভাবনা চিন্তা করে ইনভেস্টমেন্ট করো, কারণ এটাও স্মল ক্যাপ কোম্পানি, তো ভোলাটাইল কোম্পানি, ঠিক আছে। আচ্ছা, রিটার্ন অফ ইকুইটি 17%, আর কোম্পানির ডেপ্ট মানে মার্কেটে ধার দেনা আছে 46 কোটি টাকা মতো, ঠিক আছে। মানে কোম্পানি কিন্তু অলমোস্ট একটা ডেপ্ট ফ্রি কোম্পানি, যেটা একটা ইনভেস্টরের জন্য খুবই জরুরি একটা মানে রেশিও, যে ডেট কতটা আছে একটা কোম্পানি, ঠিক আছে। সেই ডেট কিন্তু অলমোস্ট ফ্রি হয়ে গেছে কোম্পানি। কোম্পানিটির নাম হচ্ছে এক্সিকম টেলি সিস্টেম লিমিটেড। এই কোম্পানিটি ডিসেম্বর কোয়ার্টারে সেল হয়েছিল 261 কোটি টাকা, এবং মার্চ কোয়ার্টারে সেল হয়েছে 298 কোটি টাকা।
প্রফিট হয়েছিল ডিসেম্বরে 13 কোটি টাকা, আর মার্চে প্রফিট বেড়ে দাঁড়ায় 31 কোটি টাকা। 2023 সালে কোম্পানির সেল হয়েছিল 516 কোটি টাকা, 2024 সালে কোম্পানির সেল বেড়ে দাঁড়ায় 866 কোটি টাকা। প্রফিট 8 কোটি টাকা হয়েছিল 2023 সালে, আর 2024 সালে প্রফিট হয় 66 কোটি টাকা। রিজার্ভ 143 কোটি টাকা ছিল 2023 সালে, আর 2024 সালে 512 কোটি টাকা। অ্যাসেট 2023 সালে ছিল 468 কোটি টাকা, 2024 সালে অ্যাসেট বেড়ে দাঁড়ায় 922 কোটি টাকা। ক্যাশ ফ্লো 2023 সালে ছিল 2 কোটি টাকা, 2024 সালে সেটা বেড়ে দাঁড়ায় বন্ধুরা 41 কোটি টাকা। মানে প্রত্যেকটা জিনিসই কিন্তু দেখো পজিটিভ, ঠিক আছে, মানে গ্রোথ আছে। আর যে সেক্টরটা নিয়ে কাজ করে সেই সেক্টরটা আগামী দিনে গ্রোথের দিকেই থাকবে। তো এই কোম্পানিগুলো কিন্তু গ্রোথের দিকে থাকবে, কারণ যত বেশি ইলেকট্রিক ভেহিকেলের বিক্রি বাড়বে তত কিন্তু ইনফ্রাস্ট্রাকচারকে স্ট্রং করতে হবে, আর এই কোম্পানিগুলোর হাতে কিন্তু তত বেশি কিন্তু অর্ডারও ঢুকবে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য। কোনটা কোম্পানি প্রমোটার স্টেক আছে 69.57%, ফরেন ইনভেস্টমেন্ট আছে 1%-এর মতো, ডিআইআই স্টেক আছে 8.49%, আর পাবলিকের কাছে আছে 20.93%। চলে আসবো লাস্ট কোম্পানি, মানে আমার পছন্দের প্রথম কোম্পানি, আমাদের বিশ্বস্ত গ্রুপ এবং ভারতবর্ষের 1 নম্বর মানে গ্রুপ, সেটা হচ্ছে টাটা গ্রুপ। এই টাটা গ্রুপের কোম্পানি হলো টাটা পাওয়ার। টাটা পাওয়ার কিন্তু শুধু যে সোলার সেক্টর নিয়ে কাজ করে এরকমটা নয় বন্ধুরা, টাটা পাওয়ার কিন্তু ইলেকট্রিক ভেহিকেল চার্জিং স্টেশন ডেভেলপমেন্টেরও কাজ করে। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, বিপিসিএল এর সাথে কিন্তু হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু এই টাটা পাওয়ার কন্টিনিউ বিভিন্ন পেট্রোল পাম্পে তার ইনফ্রাস্ট্রাকচার কিন্তু রেডি করছে, মানে ইলেকট্রিক ভেহিকেলের ইনফ্রাস্ট্রাকচার রেডি করছে। এছাড়া বিভিন্ন বড় বড় যে অ্যাপার্টমেন্ট সেখানে ইনফ্রাস্ট্রাকচার করছে। তাছাড়া প্রাইভেট যে কোম্পানিগুলো আছে, ঠিক আছে, সেখানে পার্কিং লট, বড় বড় যে পার্কিং লটগুলো আছে বিভিন্ন মলে বা বিভিন্ন জায়গাতে, হসপিটালে, সেসব জায়গায় কিন্তু টাটা পাওয়ার তার ইনফ্রাস্ট্রাকচার কিন্তু ডেভেলপমেন্ট করছে ইভি চার্জিং স্টেশন। টাটা পাওয়ার নিয়ে তো বেশি কিছু বলার নেই, টাটা পাওয়ার সম্পর্কে আমরা সকলেই কম বেশি জানি। তাও ছোট করে টাটা পাওয়ারের একটু আমি অ্যানালিসিস করব। 1,47,113 কোটি টাকার একটা হিউজ বড় কোম্পানি, এবং টাটা গ্রুপের মতো একটা বড় কোম্পানি ডোবার কোনো আমার তো মনে হয় না চান্স আছে। এবং যেভাবে এর হাতে ইন হ্যান্ড অর্ডার আছে, তো আগামী দিনে মাল্টিব্যাগার কি অলরেডি মাল্টিব্যাগার রিটার্ন দিয়েছে লাস্ট 5 বছরে। তার ইনভেস্টারদের টাকা প্রায় 680% রিটার্ন দিয়েছে, মানে প্রায় 7 গুণ করে দিয়েছে। 1 লাখ টাকাতে প্রায় 7 থেকে 8 লক্ষ টাকা করে দিয়েছে বন্ধুরা, ঠিক আছে। তো কারেন্ট প্রাইস চলছে 460 টাকা, কারেন্ট পি চলছে 42.6, আরই আছে বন্ধুরা 11%। মানে পিটা মানে স্টকের যে প্রাইস একটু ওভারভ্যালুড আছে সামান্য, বাট এখনো কিন্তু আমার মনে হয় ইনভেস্টমেন্ট করার মতো জায়গাতে আছে টাটা পাওয়ার, ঠিক আছে, বাকি দুটোর তুলনায়। 2023 সালে মানে সারা বছরে কোম্পানি সেল হয়েছিল 55,109 কোটি টাকা, 2024 সালে সেটা বেড়ে দাঁড়ায় 61,449 কোটি টাকা। প্রফিট 2023 সালে ছিল 3810 কোটি টাকা, 2024 সালে 4280 কোটি টাকা। রিজার্ভ কোম্পানির কাছে 2023 সালে ছিল 28,468 কোটি টাকা, আর 2024 সালে সেটা বেড়ে দাঁড়ায় 32,036 কোটি টাকায়। অ্যাসেট কোম্পানির কাছে ছিল 2023 সালে 1,28,096 কোটি টাকা, 2024 সালে অ্যাসেট বেড়ে দাঁড়ায় 1,39,054 কোটি টাকা। ক্যাশ ফ্লো কোম্পানির কাছে 1,243 কোটি টাকা ছিল 2023 সালে সারা বছরে, আর 2024 সালে সেটা মাইনাসে রান করছিল, মানে কমে গিয়ে সেটা -928 কোটি টাকায় চলে গেছে। মানে ক্যাশ কিন্তু কোম্পানির কাছে 2024 সাল পর্যন্ত ছিল না ক্যাশ ফ্লো। প্রোমোটার স্টেক আছে 46.86%, এফআইআই স্টেক আছে 9.50%, ডিআইআই স্টেক আছে 15.49%, গভর্নমেন্টেরও বন্ধুরা স্টেক আছে 0.33%, পাবলিকের কাছে আছে বন্ধুরা 27.81%। আর একটা কথা বলি বন্ধুরা, টাটা পাওয়ারের কাছে গভর্নমেন্টের স্টেক আছে, তো গভর্নমেন্টের ম্যাক্সিমাম যে প্রকল্পগুলো মানে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট মানে ইভি সেক্টরে, তো সেক্ষেত্রে আমার মনে হয় অন্যান্য কোম্পানির তুলনায় এই কোম্পানিটা একটু বেশি বেনিফিট পেতে পারে, কারণ যেহেতু গভর্নমেন্টের একটা স্টেক আছে। এছাড়া সার্ভোটেক পাওয়ার সিস্টেম লিমিটেড কিন্তু উত্তরপ্রদেশের গভর্নমেন্টের কাছ থেকে বড় অর্ডার পেয়েছে তার ইভি সেক্টরে যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করার জন্য হাইওয়ের পাশে, ঠিক আছে। টাটা পাওয়ারও পাচ্ছে। আগামী দিনে কিন্তু এই কোম্পানিগুলি অনেক বেশি রেভিনিউ জেনারেট করবে, তাদের প্রফিট বাড়বে, আর তার যারা শেয়ার হোল্ডার তারা মাল্টিব্যাগার রিটার্ন পাবে বন্ধুরা। তো এই ছিল আজকের আমার ভিডিও, 3টে কোম্পানি আমি তোমাদের সামনে তুলে ধরলাম। বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর তোমরা এই কোম্পানিগুলোর মধ্যে কোনো কোম্পানির
শেয়ার হোল্ড করছো কিনা জানিও কমেন্ট বক্সে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবে না, শেয়ার করতেও ভুলবে না। আজকে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে বন্ধুরা নেক্সট ভিডিওতে, ততক্ষণ টাটা।